দাদার যখন বিয়ে হলো তখন মা উঠে উঠে দাদার দরজার দিকে যেত, দরজার গর্ত দিয়ে ঘরের ভিতরে উকি মারত আর তারপর কানে হাত লাগিয়ে ফেরত চলে আসত। মায়ের এই ধরনের কাণ্ডকারখানা দেখে আমার ভীষণ রাগ হতো। কোনো মা এভাবে নিজের ছেলে বউয়ের ঘরের মধ্যে উকি দেয় যখন মায়ের এরকম আচরণের জন্য আমি তাকে আটকাতাম আর জিজ্ঞাসা করতাম যে, তোমার কি দরকার হয় দাদার ঘরে গিয়ে এরকমভাবে উকিঝুঁকি মারার? তখন মায়ের চোখে জল চলে আসত আর তখন সে কেঁপে যাওয়া হাত তুলে বলতো, আল্লাহ আমার ছেলেকে ক্ষমা করে দিও, সে আসলে এরকম নয়। তারপর বলতো, দেখবি আল্লাহ বৌমাকে ছেড়ে দেবেন না কখনোই। আমি মায়ের কথা শুনে কেঁপে উঠতাম আর তারপর জিজ্ঞাসা করতাম, মা আমাকে তো কিছু বলো যে আসলে কি এমন ঘটেছে, কিন্তু মা আমাকে কিছু বলতো না। আর তারপর সেই দিন থেকে আমার মা সবসময় আমাকে নিজের সাথে রাখত, বৌদির কাছেও যেতে দিত না। হঠাৎ করে একদিন মায়ের শরীর ভীষণ খারাপ হয়ে গেল আর তারপর সে আমার বিয়ে নিয়ে চিন্তা করতে লাগল, কিন্তু সময় তাকে সেই সুযোগ দেয়নি। কিন্তু মারা যাওয়ার আগে সে আমাকে বলে গিয়েছিল, সোনা মেয়ে, নিজের বৌদির থেকে দূরত্ব বজায় রেখো আর রাতের বেলা নিজের দরজা ভেতর থেকে তালা দিয়ে এসো আর বৌদিকে ভিতরে আসতে দিও না। আমি এরকমটাই করতাম। মায়ের মৃত্যুর কিছুদিন মাত্র কেটেছিল। একদিন রাতে বৌদি নিজের ঘরের মধ্যে ব্যথায় চেঁচাতে লাগল। আমি ভুল করে দরজা খুলে বৌদির ঘরে চলে গেলাম, কিন্তু আমার পায়ের তলা থেকে এখন মাটি সরে গেল। জেন যখন বৌদির দরজা বন্ধ করে আমাকে, আমার নাম সালোনি, আমার বাড়ি চণ্ডীগড়, আমরা 2 ভাই বোন আর আমার বাবা পুলিশের কনস্টেবলের চাকরি করত। শোনা যায় পুলিশরা নাকি ভালো হয় না, তারা নাকি ঘুষ নেয়। কিন্তু এরকম কথা যারা বলে তারা কেন এটা ভাববে না এরকম কোনো কাজ আছে কি যেখানে ঘুষ নেওয়া হয় না আর সমস্ত মানুষ একরকম তো হয় না। কিছু লোকের খারাপ কাজ করার জন্য সেই দোষটা সবার উপরে এসে পড়ে। যেখানে খারাপ লোক আছে সেখানে ভালো কত আছে। আমার বাবাও ভালো লোকেদের মধ্যে একজন ছিল। প্রত্যেকটা মেয়ের জন্য তার বাবা তাই শিরে হয়। আর আমার বাবা তো ভালো জেন প্রতিমূর্তি তৈরি করেছিল আর প্রমাণ করেছিল যে সব পুলিশ একরকম হয় না। আমার মা বলতো যে যখন তাদের বিয়ে হয়েছিল তখন মায়ের বয়স 23 আর বাবা 24 বছরের ছিল। বাবা বেরোজগার ছিল আর চাকরির জন্য চেষ্টা করছিল, কিন্তু যেখানে সে চাকরির জন্য যেত সবাই এটাই বলতো যে প্রথমে তুমি আমাদের খেয়াল রাখো, তারপর আমরাও তোমার জন্য কিছু একটা ভাবব। আর বাবা এটা বলে উঠে যেত যে ভগবানের কৃপায় আমার বাবা আমাকে কখনো ঘুষ দিতে শেখায়নি আর আমিও নিজের সন্তানদেরকে তার শেখাব না। এজন্য আপনি আপনার চাকরি নিজের কাছে রাখুন, আল্লাহ আমাকে ভালো রোজগার নিশ্চয়ই দেবেন। তখন তিনি ইন্টারভিউ নিচ্ছিলেন। তিনি হাসতে লাগলেন আর বাবাকে বললেন, এই জমানায় বিনা ঘুষে কোনো কাজই সহজে হয় না। যেখানে চলে যাবেন ঘুষ ছাড়া আপনাকে কেউ সরকারি চাকরি দেবে না। বাবা বলেছিল যে আমি যে কাজই করব সেটা বিনা ঘুষে করব, আর যদি চাকরি নাও পাই তাহলে সেটা আমার বাজে ভাগ্য, কিন্তু আমি আপনার মতো মানুষের পকেট ভরার জন্য একটা টাকাও দেব না। আর তারপর বাবা ঘরে চলে আসলো। কিছুদিন এভাবেই কেটে গিয়েছিল। তারপর একদিন মা বলল, চিন্তা করো না, আল্লাহ ভালোই করবেন, যে জিনিসটা কপালে লেখা আছে সেটা তুমি পেয়ে ছাড়বে। বাবা বলল, যেখানে যাই সব থেকে আগে ঘোষের নামে মিষ্টি যাওয়া হয়, আমার পড়াশোনা কেউ দেখে না। কিন্তু আমি ভেবে নিয়েছিলাম যে চাকরি আমি পাই না কেন, আমার রান্নাকে সাক্ষী বানিয়ে আমি সেই কাজটাই সৎভাবে করে যাব। আর যে সমস্ত লোকেরা এটা বলেন, আমাকে অফিস থেকে বের করে দিত যে তোমার মতো লোকেরা কখনো চাকরি করতে পারবে না, তাদেরকে আমি দেখাবো যে আল্লাহ তা এখনো এরকম লোক আছি যে কিনা ঘুষ না নিয়েও চাকরি করতে পারে। বাবা তাই এভাবেই নিজের চাকরি করার চেষ্টাকে বজায় রেখেছিল। একদিন সে বাজার থেকে ঘরে ফেরার সময় রাস্তায় দেখতে পেল 2টা লোক একটা লোককে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে আর তার থেকে টাকা পয়সা ছিনতাই করছে। সবাই পাশ দিয়ে যাতায়াত করছিল, কিন্তু সেই লোকটাকে সাহায্য করেনি। বাবা ভীষণ সাবধানে ওই 2টা চোরের মাথায় কিছু দিয়ে মেরেছিল। সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গিয়েছিল যে সেই 2টা চোর সামলাতে পারেনি আর নিজের মাথা ধরে পড়ে গেল। তারপর সেই লোকটা যাকে ছিনতাই করা হচ্ছিল সে নিজের গাড়ি থেকে মোবাইল বের করে পুলিশকে ফোন করল। কিছুক্ষণ পরে পুলিশ পৌঁছে গেল আর ওই চোখ দুটোকে গ্রেপ্তার করে নিল। তখন ওই লোকটা আমার বাবাকে ধন্যবাদ দিল আর বলল যে এত লোকজন এখান দিয়ে যাতায়াত করছিল, কিন্তু কেউ নিজেকে সমস্যায় ফেলতে চায়নি। কিন্তু আপনি আবার সাহায্য করেছেন। যতদিন আপনার মতো লোকেরা এই দুনিয়ায় থাকবে, আল্লাহর পায়ে কেউ কারোর কিছু বিগড়াতে পারবে না। সাহায্যপ্রাপ্ত লোকটি বাবাকে বলল, আসুন আমি আপনাকে ঘরে পৌঁছে দিই। বাবা বলল, আমি আপনাকে সাহায্য করেছি, তার জন্য আমার পুরস্কারের প্রয়োজন নেই।
সেই লোকটা বলল, আপনি ভীষণ ভালো মানুষ, আপনার সাথে দেখা করে আমি ভীষণ খুশি হলাম। আর তারপর বাবা ঘরে চলে এলো। কিছুদিন পরে বাবা আবার ইন্টারভিউ এর জন্য গেল, আর যখন বাবার নম্বর আসল সেই লোকটাই পুলিশের ইউনিফর্ম পরে চেয়ারে বসেছিল। যখন সে বাবাকে দেখল অবাক হয়ে গেল। তখন সে বলল, দেখুন এটা কি ভাগ্য, বলে আমি জানি আপনি একজন ভালো মানুষ, আর আমি যদি আপনাকে এই চাকরিটা দিই তাহলে আপনি বুঝবেন আমি আপনাকে আমার উপকারের বদলে চাকরি দিচ্ছি। বাবা বলেছিল এটি কোনো ভালো কাজের জন্য করা উচিত, কারণ যারা ভালো কাজগুলি মনে রাখে তাদের মধ্যে ইচ্ছাটি তৈরি হতে শুরু করে যে তারা অন্যকে তাদের প্রতি কৃতজ্ঞ দেখতে চায়। আমি যাতে এই কাজ করতে সক্ষম হই তাহলে ঠিক আছে, না হলে আমাকে অনুমতি দিন। এখন সেই পুলিশ কি বললেন, ঠিক আছে, আপনি যদি এটি করতে সক্ষম হন তবে আমরা আপনাকে ফোন করে জানিয়ে দেব। এরপর বাবা বাড়ি চলে আসলো। আর তারপর 1 মাস পরে বাবার চিঠি পেল যে বাবার পুলিশে চাকরি হয়ে গেছে। যেদিন বাবার যৌনাঙ্গের ডেট ছিল সেই দিন সেই পুলিশ ওলা লোকটি যে কিনা বাবার থেকে বড় ছিলেন উনি বাবাকে বলেছিলেন, আপনি এই চাকরিটার জন্য সঠিক, এজন্য আপনি আজ এখানে। এটাকে আপনি দয়া বা উপকার ভাববেন না। যেন বাবা মা ভীষণ খুশি ছিল। আর সময় এভাবেই কাটতে লাগল। ভাইয়ের পড়াশোনা পুরো হয়ে গেল। তারপর সেও ব্যাংকে চাকরি পেয়ে গেল। মা বাবা ভীষণ খুশি ছিল এবং একটা ভালো জীবন কাটাচ্ছিল। তারা বাবার সার্ভিস শেষ হতে 1 বছর বাকি ছিল। বাবা আমার সব বন্ধ দূর সম্পর্কের একটা মাসির বাড়িতে আর ভাইয়ের সম্বন্ধ নিজের এক বন্ধুর বাড়িতে করেছিল। ব্যাস শুধুমাত্র বিয়ে করতেই বাকি ছিল। বাবা এখনো পর্যন্ত বাড়ির সম্পত্তি কিছু বানায়নি। বাবার কাছে যে মোটর সাইকেলটা ছিল সেটাও চাকরির আগেকার। বাবা বলতো যে যতটা আমার বেতন সেটা দিয়ে খাওয়াই সম্ভব, আর সেটাও লুটের মালের মতো ভেবে নেওয়া উচিত। এদিকে বাবা একদিন ডিউটিতে ছিল আর প্রধান সড়কে সে ডিউটি করার জন্য দাঁড়িয়েছিল, যখন তার সামনে কিছু লোক জোর জবরদস্তি করে কিছু মহিলা আর কিছু বাচ্চাকে ধরে নিয়ে যেতে লাগলো। বাবা যখন চেকিং করার জন্য তাদেরকে আটকাল, বাবার সাথে ডিউটিতে থাকা একজন অফিসার বলেছিলেন, আপনি এদেরকে যেতে দিন, এরা আমার চেনা জানা লোক। বাবা বলেছিল সন্দেহ আছে, এজন্যই এদের চেকিং করতে চাই। বাবার নিজের অফিসারের কথায় সন্দেহ ছিল, এজন্য বাবা আগে থেকেই সিনিয়র অফিসারদের একথা জানিয়ে রেখেছিল। এদের মধ্যে একজন মহিলা বাবাকে ইশারায় হাত জোড় করে সাহায্য চাইছিল। আবার সেই লোকগুলোকে বলল, আপনারা সবাই গাড়ি থেকে বাইরে আসুন, আপনাদের গাড়ির তল্লাশি নিতে হবে। ওরা বাবার সাথে কথা বাড়াতে লাগল আর বলতে লাগল, দয়া করে আমাদের যেতে দিন, আমাদের খুব তাড়া আছে। বাবা বলল, তোমরা এই বাচ্চাগুলোকে আর এই মহিলাদেরকে যেতে দাও আর নিজেদের পুলিশের কাছে সঁপে দাও, তোমাদের জন্য এটাই ভালো হবে। কিন্তু তারা মানেনি। যখন দূর থেকে পুলিশের দ্বিতীয় বাড়ি দেখা গেল, তারা জোরজবরদস্তি করে পালাতে লাগল। আর তখনই বাবা একটা লোককে ধরে ফেলল। ওই লোকটার সাথে যারা ছিল তারা ওই লোকটাকে ছেড়ে পালাতে লাগল। তখনই বাবা পালিয়ে যাওয়া লোকগুলোর উপর গুলি চালিয়ে দিল, আর সে ওই সময় মারা গেল। আর যে লোকটাকে ধরেছিল ওই লোকটা চালাকি করে বাবার পিস্তল কেড়ে বাবাকে গুলি চালিয়ে দিল। অন্য লোকটা গাড়ি নিয়ে পালানোর আগেই অন্য দিক দিয়ে পুলিশ এসে পৌঁছে গিয়েছিল। পুলিশ পালাতে যাওয়া লোকটাকে ধরে নিল আর বাবাকে নিয়ে যখন হসপিটালে পৌঁছাল তখন আমার বাবা এই দুনিয়া থেকে চলে গিয়েছিল। যে পুলিশ অফিসার বাবার সাথে ডিউটিতে ছিল তাকেও গ্রেপ্তার করা হলো, কেননা তাকেও সন্দেহ করা হয়েছিল। যখন খোঁজ নেওয়া হলো তখন জানা গেল যে যে অফিসার বাবার সাথে ডিউটিতে ছিল সে নিজে ওই লোকগুলোর সাথে মিলেছিল। কিন্তু আফসোস, যতক্ষণে সবকিছু জানা গেল বাবা এই দুনিয়ায় আর নেই। আমার বাবা শহীদ হয়ে গিয়েছিল। বাবা চলে যাওয়ার পর আমাদের উপর সমস্যার পাহাড় ভেঙে পড়ল। মা আমাদের ভাই বোন কি ভীষণ সমস্যার মধ্যে সামলাচ্ছিল। বাবার চলে যাওয়ার দুঃখ আমি সহ্য করতে পারছিলাম না। আমি অসুস্থ হতে লাগলাম। মা আর দাদা আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল যে এটা এমনই দুনিয়া, এই দুনিয়া থেকে একদিন চলে যেতেই হয়, তুমি নিজেকে সামলাও আর একটুখানি কিছু খাও তোমার জন্য। আমি আর মা কোনো খাবার খাইনি, কিন্তু আমার কোনো জ্ঞানই ছিল না। দাদা কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল আর মা বলল, সালোনি, আমাদের জন্য না হয় বাবার কথা মনে করে খেয়ে নাও, তোমার বাবার আত্মার কত কষ্ট হবে ভেবেছ। তখন আমি বেশ কয়েকদিন পর খাবার খেয়েছিলাম। এভাবেই 1 বছর কেটে গেল। একদিন মা বলল, তোমার ভাই কিছু সমস্যার মধ্যে আছি, তুমি জিজ্ঞাসা করো, তোমাকে তো কোনো কথা লুকোই না। দাদা যখন ঘরে আসলো সোজা নিজের ঘরে চলে গেল। কিছুক্ষণ পরে মা বলল, যাও নিজের দাদাকে গিয়ে বল খাবার খেতে। আমি বললাম, দাদা কি ব্যাপার, কোনো সমস্যা হয়েছে আমাকে বলো। দাদা বলল, কিছু না, আমি একটু ক্লান্ত হয়ে গিয়েছি, একটু আরাম করতে চাই। আর সেই দিন দাদা প্রথমবার আমাকে মিথ্যে কথা বলল।
কিছু তো অবশ্যই ছিল, কিন্তু দাদা সেটা বলতে চায়নি। অনেকদিন ধরে মায়ের শরীর খারাপ ছিল। একদিন দাদা ব্যাংক যাচ্ছিল। আমি বললাম, দাদা মায়ের শরীর কিছু ঠিক না, একটু ডাক্তার দেখিয়ে দাও। দাদা বলল, আমার এমনিতেই দেরি হয়ে গেছে, অন্যদিন ডাক্তার দেখিয়ে দেব, আজ তুমি বুঝে ওষুধ খাইয়ে দাও মাকে, যেটা কি মায়ের শরীর একটু ঠিক হয়ে যাবে। দাদার চলে যাওয়ার পর আমি অবাক হয়ে গেলাম যে তার কি হয়েছে। দাদা তো প্রথমেই এরকম করত না, এখন তো যখনই কথা বলতে যাই তখনই রেগে গিয়ে উত্তর দেয়। তারপর একদিন দাদার কোথাও নিমন্ত্রণে যাওয়ার কথা ছিল, তাই সে আমাকে বলল আমার নতুন জামা কাপড়গুলো ইস্ত্রি করে দিও। কিন্তু আমি ভুলে গেলাম, আমি অন্য কাজে ব্যস্ত হয়ে গেলাম। যখন দাদা বাড়ি আসলো আর বলল, সালোনি জামা কাপড় আমার ঘরে রেখে এসো, তখন আমি রান্নাঘরে ছিলাম, আমি শুনতে পাইনি। আর দাদা যখন বাইরে এসে দেখল যে কাপড় রাখা নেই, আর আমি এদিকে খাবার বানাচ্ছি, তখন জোরে চিৎকার করে আমাকে বলল, তুমি কি কালা হয়ে গেছ? তুমি শুনতে পাও না কখন থেকে আমি তোমাকে চিৎকার করে ডাকছি, আমার কাপড় কোথায়? আমি বললাম, দাদা সেটা তো আমি ভুলে গেছি, ইস্ত্রি করতে ভুলে গিয়েছি। সে বলল, বাকি সমস্ত কিছু মনে থাকে তাই না? কি বানিয়েছ, রান্না করেছ, কি খেয়েছ, শুধুমাত্র এটাই মনে নেই যেটা আমি তোমাকে বলেছিলাম। আমি বললাম যে দিব্যি করে বলছি দাদা, সত্যি আমার মনে ছিল না। তুমি তো জানো আগে কখনো এরকম হয়নি। দাদা রেগে গিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। আমি মাকে বললাম, দাদার কি হয়েছে, আমাকে এত রাগ দেখাচ্ছে কেন? মা বলল, কিছু না, হয়তো নিজের কাজ নিয়ে সমস্যায় আছে, তুমি চিন্তা করো না, ঘরে যখন আসবে তখন আমি কথা বলব ওর সাথে। বাবার চলে যাওয়ার পর বাড়িতে অদ্ভুত একটা পরিবেশ ছিল। দাদা কথায় কথায় রাগ করত আর মায়ের সাথে ঝামেলা করত, যখন কিনা আগে দাদা এরকম ছিল না। আমাদের যে কোনো সমস্যায় সে নিজের কাজ ছেড়ে দৌড়ে আসত, কিন্তু এখন বা জলের মধ্যে পড়ে কষ্ট পাচ্ছিল। কিন্তু দাদা কোনো পরোয়া করত না। না জানি আমার ঘরে কার নজর লেগে গেছে। আমি নিজে মাকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। আমি দাদাকে ফোন করলাম আর মায়ের শরীর খুব খারাপ বললাম। তাকে বললাম ডাক্তারের কাছে মাকে নিয়ে এসেছি, দাদা তুমিও চলে এসো। তখন সে বলল, আমি আমার কাজে ব্যস্ত আছি, তুমি মাকে নিয়ে ঘরে চলে যেও। দাদার সাথে কথা বলার সময় আমি অন্য কারো আওয়াজ পেলাম, যেন ফোনই, আর আমি চিনতে একটুও ভুল করিনি, কেননা ওই আওয়াজটা আমার মামির ছিল। দাদা ওখানে কি করছিল আর আমাকে মিথ্যা কেন বল? দাদা, এটা তো জানো যে মামি আমাদের সাথে কিনা করেনি, তারা তো আমাদের ভালোই ভাবতে পারে না। বাবার চলে যাওয়ার পর কখনো এসে আমাদের খবর পর্যন্ত নেয়নি, বরং একদিন আমাদের ঘরে এসে মায়ের থেকে 3 লাখ টাকা চেয়ে বসল। মা বলেছিল, এত টাকা আমাদের কোথা থেকে আসবে? তখন মামা আমাদের বলেছিল, তোমার বর তো পুলিশ ছিল, আর পুলিশের তো ঘোষের রোজগার হয়েই থাকে। মা বলেছিল, ব্যাস অনেক হয়েছে। তুমি ভালো করেই জানো যে সে কখনো কাউকে ঠকিয়ে 1 পয়সা নিজের জন্য রাখেনি। আর তুমি কি বুঝবে ভালো মন্দের মধ্যে তফাৎ? তুমি তো সারা জীবন নিজের বুকে দমিয়ে রেখেছিল আর অন্যদের ধোঁকা দিয়ে কাটিয়ে দিয়েছ। মামা আমাদের খারাপ ভালো সব কিছু বলে সেখান থেকে চলে গেল, আর তখন থেকে মামা আমাদের ঘরে আসা যাওয়া করা ছেড়ে দিয়েছিল। আর আজ দাদা তাদের ঘরেই বসেছিল। আমার বিশ্বাসই হচ্ছিল না। তারপর ভাবলাম যে না, এটা আমার মনের ভুল হতে পারে। আমার সেই দাদা যে কখনো আমার জন্য পারলে প্রাণ দিয়ে দিত, সে আমাদের থেকে আলাদা থাকতে শুরু করে। আর এই চিন্তায় মা অসুস্থ হয়ে গেল। কিছু দিনের মধ্যে মায়ের শরীর একটু ঠিক হলো। তখন দাদা একদিন মাকে এসে বলল, আমি মামার মেয়ে রিনাকে বিয়ে করতে চাই, তোমাকে আমার সাথে যেতে হবে। মা বলল, তোমার সম্বন্ধ তো তোমার বাবা নিজের বন্ধুর সাথে ঠিক করে গেছে, আর তোমার সেটা বলেও ছিল, সেই সময় তো তুমি রাজি ছিলে। এখন কেন নিজের বাবার দেওয়া কথা তুমি অমান্য করতে চাও? আমি তোমাকে একদম অনুমতি দেব না। আজকে গিয়ে আমি ওদের সাথে বিয়ের তারিখ পাকা করব। তারা কবে থেকে অপেক্ষায় আছে? একবার তারা জিজ্ঞাসাও করছি যে কবে বিয়ের জন্য তৈরি হচ্ছি আমরা। আমি এবার কিন্তু আর দেরি করতে চাই না। সেই সময় তোমার বাবা যে সিদ্ধান্ত নিয়েছিল তোমাকে জিজ্ঞাসা করিত নিয়েছিল, কিন্তু দাদা পরিষ্কার বলে দিল, আমি মামার মেয়ে রিনাকে বিয়ে করব। যদি তুমি সঙ্গ না দাও তাহলে আমার মৃত্যুর জন্য তুমি দায়ী হবে। আমি রিনাকে বিয়ে করার জন্য কথা দিয়েছি, আর মা আমিও রাজি আছি। মামি বলছে, নিজের মাকে নিয়ে এসো, কবে থেকে তোমার জন্য অপেক্ষায় আছি, তোমাকে ভীষণ ভালোবাসি, জানি না কেন তুমি মামিকে বুঝতেই পারো না। মা বল, ঠিক আছে, ভালোভাবে চিন্তা করে নাও। তুমি নিজেও জানো না তোমার মা আমি কিন্তু আলাদা মেজাজের মানুষ, কাল তোমাকে পস্তাতে না হয়। তখন তুমি যেন বলো না যে মা আমাকে বারণ কেন করেনি। দাদা বলল, যদি আমার সাথে না যেতে চাও তাহলে যেও না, কিন্তু এভাবে কথা বলার কোনো দরকার নেই। আমি আর মা ভীষণ চিন্তায় পড়ে গেলাম। আমাদের এত ভালো ঘর ছিল যেটা অদ্ভুত হতে লাগলো।
আর দিনের পর দিন পরিস্থিতি যেন আরও খারাপ হতে লাগল। দাদা মামার মেয়েকে বিয়ে করে নীল। আমি দাদাকে অনেক বুঝিয়েছিলাম কিন্তু সে রাজি হয়নি, আর নিজের যেত সে পুরো করল। মামার মেয়ে রিনা নিজের মায়ের মতোই ভীষণ জ্বালা ছিল। দাদার সামনে এসে খুবই আস্তে কথা বলত, কিন্তু যেই দাদা ঘর থেকে বেরিয়ে যেত তখন বৌদির ব্যবহার মায়ের সাথে অদ্ভুত হয়ে যেত। তখন আমি এই ব্যাপারটা নোট করলাম। তখন আমার বড়ই অদ্ভুত লাগল। দাদা যখন বিয়ে হলো তখন মা উঠে উঠে দাদার দরজার দিকে যেত, দরজার গর্ত দিয়ে ঘরের ভিতরে উকি মারত। মায়ের এই অদ্ভুত কাণ্ডকারখানা দেখে আমার ভীষণ রাগ হতো। আমি মাকে জিজ্ঞাসা করলে সে আমাকে কিছুই বলতে চাইত না, কিন্তু মাসিকে সে সমস্ত কথা বলত আর তাকে বলতো যে তুমি তাড়াতাড়ি এখানে এসো। মা সব সময় চিন্তায় থাকত আর আল্লাহর কাছে প্রার্থনা করত, আমার ছেলেকে ক্ষমা করে দিও। আর আমাকে বলতো তোমার বৌদি রাত হলেই যে ধরনের কাণ্ডকারখানা করে, তুমি দেখো তোমার বৌদিকে আশা ছাড়বেন না। আমি মায়ের কথা শুনে কেঁপে উঠতাম। বৌদি কয়েকদিন থেকেই দাদাকে এই ব্যাপারেও শেখাতে লাগল যে নিজের বোনের বিয়ে তার দাদার সাথে করে দিতে হবে। আর দাদা তো সেটাই করত যেটা বৌদি চাইতো। দাদা মাকে বলল সে লোনের জন্য খুব একটা ভালো সম্বন্ধ আছে, কিন্তু মা বলল আমার মেয়ের বিয়ে অনেক আগেই তার মাসির ছেলের সাথে ঠিক হয়ে আছে, তো তোমাকে তো তোমার বন্ধ করে দিয়েছে। তোমার চোখে তোমার মা বোন কিছুই আসে না, তুমি আমার মেয়ের থেকে দূরে থাকো। তোমার জন্য সব কিছু বরবাদ হয়ে গেল। আমার ফুলের মতো মেয়ে তোমার বউয়ের কাজের বোঝায় দমে গিয়েছে। তোমার বউ না জানি ঘরের মধ্যে সারাদিন কি করতে থাকে, বাইরে তো তার কোনো কাজ নেই। আমি অসুস্থ, ও আমাকে সামলাবে নাকি তোমার বুকে? দাদা বলল মা এবার চুপ করো, তুমি তো আবার শুরু হয়ে গেলে রিনার বিরুদ্ধে, আর এই জন্যই তুমি এই ধরনের কথা বলছো। মা বলল এখনো সময় আছে, সামনে যাও, না হলে অনেক পস্তাবে। দাদা মায়ের কথায় বাড়ির বাইরে বেরিয়ে গেল। আমার মা সারাক্ষণ আমাকে নিজের সাথে রাখত, বৌদির কাছে যেতে দিত না আমাকে। কিছুদিন ধরে মায়ের শরীর একটু খারাপ থাকতে লাগল, আর আমার বিয়ের চিন্তা তাকে আরও চিন্তায় ফেলে দিল। কিন্তু সময় তাকে এত সুযোগ ছিল না। মৃত্যুর আগে সে আমাকে বলে গেল নিজের বৌদি থেকে দূরে থেকো, আর রাতে নিজের ঘর তালা দিয়ে ঘুমিয়ে বৌদিকে ভিতরে যেতে দিও না। আমি এরকমটাই করতাম। মায়ের চলে যাওয়ার 1 মাসও হয়নি, হঠাৎ একদিন বৌদি ব্যথায় চিৎকার করতে লাগল। আমি ভুল করে দরজা খুলে বুদির ঘরে চলে গেলাম, কিন্তু তখন আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল, কেননা আমার ভিতরে যেতেই বৌদি দরজা বন্ধ করে দিল। আর তারপর অদ্ভুত আওয়াজ করিয়ে কিছু পরে আমার মুখে ফু দিতে শুরু করল। আমি দরজা খুলে বাইরের দিকে পালাতে গেলাম, আর ঠিক তখনই আমি আমার মাসির সাথে ধাক্কা খেলাম। মাসির সাথে একটা বুড়ি মহিলা ছিল। উনি বললেন চিন্তা করো না। আমি এসে গিয়েছি। ওই মহিলা কিছু পড়া শুরু করল। তখনই বৌদি অদ্ভুত আওয়াজ করে বলতে লাগল বুড়ি মহিলা আমার হাতে কিছুই, মরতে চাস চলে যায় এখান থেকেই। আর সালনি তোর বিয়ে তো আমি আমার ভাইয়ের সাথে করিয়ে ছাড়ব। আমার ভাগ্য ভালো ছিল যে ঠিক সেই সময় দাদা ঘরে আসলো। দাদা ও সব কিছু জেনে গেল। ওই বুড়ি মহিলা কোনো মন্ত্র জানত, আর আমাকে আর দাদাকে ওই মহিলা একটা করে কালো সুতো ধরিয়ে দিল, আর বলল এটাকে ছাড়বে না। আর জোরে আওয়াজ করে কিছু পড়তে শুরু করলো। বৌদি অদ্ভুত আওয়াজ করতে লাগল আর বলতে লাগল আমাকে ছেড়ে দাও, আমার কোনো ভুল নেই। আমাকে আমার মা যা বলেছে আমি সেটাই করেছি। কিন্তু এই বুড়ি মহিলা কিছুক্ষণ পরেই আমার বৌদির মুখে ফু দিতে লাগল আর বলতে লাগল সালনির মাকে যে মেরেছিল সেই মেয়েটাই তার কোনো অসুখ ছিল না, এই মেয়েটাই তার প্রাণ নিয়েছে। এর লেবুর মধ্যে মন্ত্র করে রাখত, আর ওই লেবুর রস বের করে নিজের বরকে খাওয়াতো। এই হৃদয় আর মাথা যার জন্য কাজ করত না, যাতে দাদা নিজের পরিবারকে ঘৃণা করে আর একে ভালোবাসি। হঠাৎ সে দাদার পায়ের কাছে বসে সব খুলে বলতে লাগল। আসলে মামি নামক ডাইনি পুরো পরিবার বিখ্যাত ছিল। সে প্রথমে আমার ভাইকে নিয়ন্ত্রণ করে, তারপর নিজের মেয়ের সাথে বিয়ে দেয়। আমার বৌদি প্রতিদিন রাতে ঘরে একটি বাতি জ্বালাতো যাতে আমার ভাই তার নিয়ন্ত্রণে থাকে, এবং এই বাড়িতে যাতে কেবল আমার বৌদি শাসন করে। আন্টির আসতে দেরি হয়ে গেল। মা মারা যাওয়ার আগে কেন সে আসলো না? কিন্তু আজ সে বাড়িতে আসতেই জানা গেল পুরো সত্যিটা। আমার দাদা সব জানল। দাদার সাথে সাথে স্ত্রীকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এখন দাদা কাঁদছিল। খালা আমার কাছে বসেছিলেন। আন্টি বললেন সব ঠিক আছে, তুমি চিন্তা করো না। আমি খালাকে জড়িয়ে ধরে কাঁদছিলাম। কি অত্যাচার করেছে আমাদের আপনজন আমার মাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে। তারা কি পেল? যারা আমার প্রিয়জনকে আমার কাছ থেকে ছিনিয়ে নিল তারা আমার মায়ের কতই না ক্ষতি করল। তারপর আমি আন্টিকে জিজ্ঞেস করলাম তুমি এসব জানলে কিভাবে? তখন খালা বলল তোমার মা এই সত্যটা জানতে পেরে গিয়েছিল। তিনি আমাকে এখানে ডেকেছিলেন, কিন্তু টিকিট দেরিতে পাওয়ায় সময়মতো পৌঁছাতে পারিনি।
দাদা তখনও কাজ ছিল, কিন্তু এখন সময় কেটে গেছে। তবে এতে আমার দাদার কোনো দোষ ছিল না। কালো জাদু একজন ব্যক্তিকে নিজের নিয়ন্ত্রণে থাকতে দেয় না। জাদুকরি যা বলে মানুষ তাই করে। দাদা আমার কাছে ক্ষমা চায়, আমি ক্ষমা করে দিয়েছিলাম। কারণ দাদা ভালো মানুষ ছিল। যারা আমাদের সর্বনাশ করেছে তারা হলেন চাচা, খালা এবং তাদের মেয়ে। তার কয়েক বছর পরে রিনা একটি দুর্ঘটনার সম্মুখীন হয় এবং মারা যায়। মেয়ের দুঃখে চাচি পাগল হয়ে গেছে, হাতের সাথে মামার পা ও ভেঙে গেছে। এই ঘটনার পর 3 বছর হয়ে গেছে। যখনই আমি এইসব মনে করি আমার আত্মা কেঁপে ওঠে। কিন্তু আজও মনে হয় যেন গতকালের ঘটনা। আমার বাবা যেখানে ঠিক করেছিলেন দাদার সম্পর্ক, সেখানেই হল দাদার। সেখানেই বিয়ে হলো। আমার বৌদি খুব সুন্দর। তারপর কয়েকদিন পর আংটি বিয়ে করে আমাকে তার বাসায় নিয়ে গেল। এখানে সবাই খুব সুন্দর। আমার স্বামী অমরজিৎ আমার খুব যত্ন নেই। খালা পাগল হয়ে গেছে আর সে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর চাচা খাটের উপর শুয়ে আছে। তিনি তার কর্মের জন্য শাস্তি পেয়েছেন। পরিশেষে আমি শুধু এটুকুই বলতে চাই যে একজন মানুষ এরকম কাজ করতে গিয়ে ভুলে যায়। একজন মানুষ কেন এরকম কাজ করতে গিয়ে ভুলে যায় যে সে যা করছে তা তার কাছে ফিরে আসবে।